এই প্রকারভেদগুলো আমাদের একটু ভালো করে জানতে হবে এবং বুঝতে হবে, কারণ আমরা দেখেছি তোমার কর্ণধারয় সমাস থেকেও যেটা হচ্ছে তোমার কি হয়, ভেতর থেকে আসে যে কোনটা উপমান কোনটা উপমিত, মধ্যপদলোপী। একইভাবে বহুব্রীহি থেকেও দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে তোমার ভেতর থেকে প্রশ্নগুলো আসে, মানে প্রকারভেদ থেকে। তো আমরা দেখো এখানে বলছে বহুব্রীহি আছে যার, মানে বহু ধান আছে যার, মানে এখানে বহু বা অনেককেও বোঝাচ্ছে না, আবার ব্রীহি বা ধানকেও বোঝাচ্ছে না, তাকে বোঝাচ্ছে যার অনেক কি আছে, ধান আছে। হ্যাঁ, ব্যাতিহার পর্যন্ত পড়ানো হয়েছিল, একজন অনুরোধ করলো যেন একটু প্রথম থেকে পড়াই, কে আজাদ। আমি একটু দ্রুতই টেনে দিচ্ছি। যেমন তোমাদের বলেছিলাম যে বিশালাক্ষী, বিশালাক্ষী মানে কি, মানে হচ্ছে বিশাল অক্ষী আছে যার, বিশাল অক্ষী আছে যার। এখন দেখো তাহলে এখানে বিশালকেও বুঝে নাই, অক্ষী, অক্ষী মানে হচ্ছে তোমার চোখ, চোখকেও বুঝে নাই, কাকে বুঝিয়েছে, মানে যার বিশাল অক্ষী আছে দুর্গাকে বোঝাচ্ছে, ঠিক আছে। তাহলে এখন আসো, যেহেতু দেবী দুর্গাকে বোঝাচ্ছে তাহলে এটা অবশ্যই কিসের অন্তর্গত, বহুব্রীহি সমাসের অন্তর্গত। একইভাবে নীলকণ্ঠ, খেয়াল করো নীলকণ্ঠ কেমন হবে, তোমার নীলকণ্ঠ হচ্ছে নীলকণ্ঠ যার, মানে শিবকে বোঝাচ্ছে। একইভাবে তোমরা পড়েছিলে দশানন, বিনা পানি, এগুলো কি ছিল, দশানন মানে 10টা মাথাকে বুঝাই না, কাকে বুঝাই, তোমার রাবণকে বুঝাচ্ছে। হ্যাঁ, আবার বিনা পানি কাকে বুঝাচ্ছে, তোমার বিনাকে বুঝাচ্ছে না, হাতকেও বুঝাচ্ছে না, বুঝাচ্ছে তোমার সরস্বতী দেবীকে। যেহেতু অন্য কোনো মিনিং কাজ করছে সেহেতু এগুলো হচ্ছে তোমার বহুব্রীহি সমাস। বহুব্রীহি সমাস আমরা 8 প্রকার পেয়েছি। সমানাধিকরণ বহুব্রীহি, ব্যাধিকরণ, ব্যতিহার, নবহুব্রীহি, মধ্যপদলোপী, প্রত্যয়ন্ত, অলুক, সংখ্যাবাচক। আচ্ছা, নবহুব্রীহি এখানে 2 বার চলে আসছে, ঠিক আছে। তো দেখো সমানাধিকরণ কি বলেছিলাম, পূর্বপদে বিশেষণ আর পরপদে তোমার কি হবে, বিশেষ্য হবে। পূর্বপদে বিশেষণ আর পরপদে বিশেষ্য। আমি একটু আগে দিয়েছিলাম একটা উদাহরণ, নীলকণ্ঠ। তাহলে দেখো তো কণ্ঠ, কণ্ঠ এখানে কি, পরপদ বিশেষ্য, তাই না। নীল, সেই কণ্ঠটা নীল, তাহলে নীলটা কি বলতো, বিশেষণ। এখানে হতশ্রী, শ্রী মানে হচ্ছে সৌন্দর্য। আচ্ছা, সৌন্দর্য কি নাউন নাকি তোমার অ্যাডজেক্টিভ, সৌন্দর্য, সুন্দর না, সৌন্দর্য, সৌন্দর্য হচ্ছে বিশেষণ। আর হত, হত মানে কি, তোমার শেষ হয়ে গেছে, এখানে শ্রী মানে সৌন্দর্য তার কি হয়েছে, হত হয়েছে বা শেষ হয়ে গেছে। তাহলে দেখো নিহত হয়েছে, তাহলে দেখো হত শ্রী, তাহলে এখানে হতটা কি বিশেষণ আর শ্রীটা হচ্ছে তোমার নাউন। তাহলে দেখা যাচ্ছে এগুলো হচ্ছে তোমার সমানাধিকরণ বহুব্রীহি। তো এরকম কিছু তোমার, যেমন ধরো অল্প বয়স্ক, কিংবা ধরো হতবুদ্ধি মানে হতবুদ্ধি যার, পক্ককেশ, পক্ককেশ যার, উচ্চশীর, উচ্চশীর যার, হ্যাঁ সুশীল মানে সুশীল যার, শীল মানে কি, শীল মানে হচ্ছে স্বভাব বা চরিত্র, ঠিক আছে। তাহলে আসো ব্যাধিকরণ বহুব্রীহি, ব্যাধিকরণ বহুব্রীহিটা দেখো, এখানে বলছে বহুব্রীহি সমাসের পূর্বপদ এবং পরপদ কোনোটি কি হবে না, বিশেষণ না, দুটোই কি হবে তোমার বিশেষ্য হবে। তাহলে একটা জিনিস খেয়াল করো তো, দুটোই যদি বিশেষ্য হয় তাহলে 80 এবং 20, 80 মানে এখানে কি দাঁত, আর 20, 20 তো 20 চেনো তোমরা। তাহলে এই দুটো একটাও দেখো তো তোমার অ্যাডজেক্টিভ কিনা। আচ্ছা, মাহমুদুল হক আর তানজিয়া মাহিন, নীলকণ্ঠ সাধারণ কর্মধারয়, কিন্তু একটু খেয়াল করো তো নীলকণ্ঠ, এখানে কণ্ঠটাকে তোমার বিশেষায়িত করেছে কিনা, নীল শব্দটা করেছে কিনা, করেছে। যদি করে থাকে তাহলে আমাদের তোমার যে সংজ্ঞা অনুসারে মানে তোমার সমানাধিকরণের সংজ্ঞা অনুসারে ঠিক আছে কিনা, বিশেষণ এবং বিশেষ্য, বুঝতে পারছো মাহমুদ। হ্যাঁ, কেমন কণ্ঠ, নীলকণ্ঠ। যদি বলি জোরালো কণ্ঠ, সেখানে জোরালোটা কি, জোরালোটা কি,
অবশ্যই কি বিশেষণ হবে, তাই না? হ্যাঁ, তাহলে ব্যাধিকরণ বুঝতে পারছো কিনা দেখো তো। পদ্মনাভ, পদ্মনাভ কি হবে? পদ্মনাভিতে যার। তাহলে এখন আসো, এটা হচ্ছে মূলত কাকে বোঝাচ্ছে? বিষ্ণুকে বোঝাচ্ছে। পদ্মনাভিতে যার, বিষ্ণু। তারপর আশি বিষ, আশি বিষ এখানে কি? আশি বিষ মূলত সাপকে বোঝাচ্ছে। তার মানে আমরা দুটো তোমার সূত্র মিলে যাচ্ছে। কিরকম সূত্র? প্রথমত আমরা যেটা দেখতে পাচ্ছি, আশি বিষ এবং পদ্মনাভ দুটোই হচ্ছে বহুব্রীহি। দ্বিতীয়ত, যে বহুব্রীহিতে তোমার ব্যাধিকরণ, দুটোই কি হবে? দুটোই হচ্ছে তোমার বিশেষ্য হবে, সেটাই হচ্ছে ব্যাধিকরণ। তাহলে এখানে দেখো তো, দাঁত এবং বিষ দুটোই কি নাউন কিনা বা বিশেষ্য কিনা? তাহলে দুটোই হচ্ছে তোমার বিশেষ্য। যদি দুটোই বিশেষ্য হয় তাহলে এটা তোমার হচ্ছে ব্যাধিকরণ। এখন হচ্ছে একটু মনে রাখবা কিভাবে সমানাধিকরণ আর ব্যাধিকরণ একটু উল্টো। কেন? দুটোতেই সমান হলে সমানাধিকরণ মনে রাখতে কি হতো? একটু সহজ হইতো, তাই না? মনে রাখতে সহজ হতো। এখন হয়ে গেছে পুরো উল্টো। মানে প্রথমটাতে আমরা সমানাধিকরণে কি বললাম? প্রথমটা কি হবে? প্রথমটা হচ্ছে তোমার বিশেষণ, দ্বিতীয়টা বিশেষ্য। আর ব্যাধিকরণে আমরা কি বললাম? ব্যাধিকরণে বললাম দুটোই কি হবে? দুটোই তোমার নাউন। হ্যাঁ, ব্যতিহার। ব্যতিহারের মতো সহজ আমার মনে হয় আর একটাও নাই, এবং ব্যতিহার থেকে উদাহরণ আসেও। এবং আমার মনে হয় ব্যতিহার উদাহরণ আসলে তোমরা সবাই পারবা। পারবা না? তোমার কি হচ্ছে? তোমার হচ্ছে পরস্পর সাপেক্ষ ক্রিয়ার ভাব প্রকাশ করবে। হ্যাঁ, সাপেক্ষ ক্রিয়ার ভাব মানে কি? যেটা তুমি একা করতে পারবে না, তোমার আরেকজনের সাথে কি করতে হবে? আরেকজন তোমার সাথে যুক্ত হতে হবে। যেমন কোলাকুলি, হাতাহাতি, চুলাচুলি। এখন কোলাকুলি তুমি একলা একলা দাঁড়িয়ে থাকলে কোলাকুলি হবে? চুলাচুলি দেখলেই অর্থাৎ আহমেদ খুশি হয়ে গেছে, মেয়েদের বিষয় তো চুলাচুলি একটু মেয়েরাই বেশি করে, তাই না? আর ছেলেরা তো হকি স্টিক, লাঠি এগুলো আছে, বাস আর কোনো ঝামেলা নাই। তাহলে দেখো, ক্রিয়ার পারস্পরিক অর্থে ব্যতিহার বহুব্রীহি হয়। এই সমাসে পূর্বপদে আ হচ্ছে এবং পরপদে ই যুক্ত হচ্ছে। এটা একেবারে সহজ, এই যে হাতা এবং হাতি। ঠিক আছে? তাহলে হাতাহাতি, কানাকানি, ঠেলাঠেলি, দেখা দেখি, ঘুষাঘুষি। তো ঘুষাঘুষি শুনলে নিশ্চয়ই মেয়েরা খুশি হবে, কারণ ঘুষাঘুষি কে করে বেশি? ছেলেরা করে। আমার এক পরিচিত ছেলে, উনি আমাদের কাকা হয়, অনেকে চিনবে। আব্বাস কাকা ইয়েতে ছিল, কি বলে, 6M ক্লাবে ছিল। তারপরে এরকম আরো অনেক, ধরো অনেকে আছে। তো একজনকে ঘুষি দিতে গিয়ে, ধরো যাকে ঘুষি দিচ্ছিল সে সরে গেছে। সরে যাওয়ার পর যেটা হয়েছে, ঘুষিটা দেয়ালে লেগে নিজের হাত ভেঙে গেছিল। তো এটা হচ্ছে ব্যতিহার বহুব্রীহি। আশা করি সমস্যা হবে না। নেক্সট আসো, প্রত্যয়ান্ত বহুব্রীহি। এটা একটু খেয়াল করো, প্রত্যয়ান্ত বহুব্রীহি। আচ্ছা, প্রত্যয় আমরা সবাই চিনি কিনা? যেহেতু প্রত্যয় অলরেডি পড়ে ফেলেছি, অনেকের কাছে প্রকৃতি প্রত্যয় একটা খুব বিভীষিকাময় জিনিস ছিল, খুব ভয়ানক, অনেক কাছে খুব ভয়ানক লাগতো। এখন ধরে পড়ার পর প্রকৃতি প্রত্যয় নিয়ে ঝামেলা একটু তো থাকবে সবার, টুকটাক, কিন্তু মূল বিষয়টা বুঝছো না? মূল বিষয়টা, তো মূল বিষয়টা যদি বুঝে থাকো তাহলে নিশ্চয়ই প্রত্যয় চেনো। তো প্রত্যয় কি আগে বসে না পরে বসে? প্রত্যয় কি আগে বসে না পরে বসে? অবশ্যই পরে বসে। তো অবশ্যই যেহেতু পরে বসে, বলছে কি, যে বহুব্রীহি সমাসের সমস্ত পদে, কোথায়? সমস্ত পদ। সমস্ত পদ মানে আমাদের ব্যাস বাক্য থেকে আমরা যেটা পাচ্ছি, মূল শব্দটা, সমাস, সমাস নিষ্পন্ন হওয়ার পরে যেটা পাচ্ছি সেটাই। তো সেটা হচ্ছে তোমার কি? সেটা হচ্ছে তোমার সে সমস্ত পদে কি হবে? আ, এ, ও, এই তিনটা প্রত্যয় তোমার যুক্ত হবে। এই তিনটা প্রত্যয় যদি যুক্ত হয় সেগুলোকে আমরা বলবো প্রত্যয়ান্ত বহুব্রীহি সমাস। তো প্রত্যয়ান্ত বহুব্রীহি সমাসে দেখো, একদিকে চোখ যার, তো এক চোখ না হয়ে কি হচ্ছে দেখো তো, চোখের সাথে কোন প্রত্যয়টা যুক্ত হয়েছে? আ প্রত্যয়টা যুক্ত হয়েছে। তো আ প্রত্যয়টা যেহেতু যুক্ত হয়েছে, সেক্ষেত্রে তাহলে এটা কি হচ্ছে? প্রত্যয়ান্ত বহুব্রীহি। প্রথমত বহুব্রীহির সূত্রে ফেলে দিবা। তাহলে এখানে মূলত একটাকেও বোঝাচ্ছে না, চোখকেও বোঝাচ্ছে না। কাকে বোঝাচ্ছে? যার একদিকে দৃষ্টি সেই লোকটাকে বোঝাচ্ছে, এক চোখা বলছে। হ্যাঁ, ঘরের দিকে মুখ যার, তার মানে ঘরকেও বোঝাচ্ছে না, মুখকেও বোঝাচ্ছে না। যার ঘরের দিকে মুখ মানে ঘর মুখ। কিছু মানুষ বলে না ঘর মুখ ঈদের সময়, কেন সবাই কোথায় ফিরে? ঘর মুখে। সন্ধ্যার সময় কোথায় ফিরে সবাই? ঘরে ফিরে। তাহলে ঘরের দিকে মুখ যার, ঘর মুখ,
এখানে ঘরমুখ না হয়ে কি হয়েছে, ঘরমুখ। কোন প্রত্যয়টা যুক্ত হয়েছে, ও প্রত্যয়টা যুক্ত হয়েছে। তারপর যার কোনো খরচ নাই তারে কি বলছে, নি খরচে, এখানে যুক্ত হয়েছে এ যুক্ত হয়েছে। তাহলে দেখো আমরা তিনটাতে তিনটা পাচ্ছি, আ ও এ। তে ভাগা হচ্ছে একটা মূলত আন্দোলন। এই আন্দোলনটা হচ্ছে তোমার জমির ফসল ভাগ নিয়ে। তো ধরো মালিক হচ্ছে আহমেদ, আর কৃষক ধরো ফসল ফলানোর পরে যেটা হতো অর্ধেক অর্ধেক ভাগ হয়ে যেত, অর্থাৎ যার জমি সে কোনো কিছু না করেও কি পেয়ে যেত, তোমার 50% পেয়ে যেত। আর কৃষক এত কষ্ট করে উৎপাদন করার পর কি পেত, 50% পেত। তো এটা নিয়ে একটা আন্দোলন হয়েছিল, ওটা তোমার নেত্রী ছিল ইলা মিত্র। হ্যাঁ, আহমেদ তো পারলে পুরোটাই রেখে দিত। তো যেটা হয়েছে ওখানে পরবর্তীতে তোমার এই আন্দোলনের প্রধান ছিল, 3 ভাগ হবে, 3 ভাগের মধ্যে 2 ভাগ কার থাকবে, 2 ভাগ থাকবে কৃষকের। এটাই তে ভাগ আন্দোলন। তো এখানে দেখো 3 ভাগ যার, তে ভাগা, তাহলে এখানে যুক্ত হচ্ছে আ। তাহলে এগুলো হচ্ছে তোমার প্রত্যন্ত বহুব্রীহি। যেমন ধরো এখানে ধরো যেমন আচ্ছা, 4 পায়া, 4 পায়া কি বলতো, 4 পায়া কে বলতে পারবে, 4 পায়া। হ্যাঁ, আচ্ছা, এখানে কি তোমার আটা প্রত্যয় হিসেবে যুক্ত হচ্ছে, বা ধরো চৌচালা, বা ধরো চৌচালা, এটা কি প্রত্যয়ন্ত হবে, এটা প্রত্যয়ন্ত হবে কিনা, এটা প্রত্যয়ন্ত হবে না। এটা কোনটা হবে, 4 পায়া বা চৌচালা সংখ্যাবাচক বহুব্রীহি। এখানে তোমার যে চাল, সেটার সাথে চালার সাথে তোমার আটা যুক্ত হয়নি, প্রত্যয় হিসেবে কি হয়নি, যুক্ত হয়নি। বুঝছো বিষয়টা? তাহলে চৌচালাটা কিন্তু তোমার কিসের মধ্যে আসবে না, প্রত্যয়ন্ত বহুব্রীহির মধ্যে আসছে না। নেক্সট আসো মধ্যপদলোপী বহুব্রীহি। বহুব্রীহি সমাসের ব্যাখ্যার জন্য ব্যবহৃত বাক্যাংশের কোন অংশ যদি সমস্ত পদের লোপ পায়, তবে সেটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা বলবো মধ্যপদলোপী বহুব্রীহি। খেয়াল করো, এখান থেকে উদাহরণ আসে, এখান থেকে উদাহরণ আসে মধ্যপদলোপী বহুব্রীহি থেকে। কেন, মধ্যপদলোপী বহুব্রীহির সাথে তোমার 3-4টা উদাহরণ অনেকে অলুক বহুব্রীহি নামে বিভিন্ন বইতে আছে। তাহলে একটু কনফিউশনটা ক্লিয়ার করার জন্য মনোযোগ দাও। বলছে কি, বহুব্রীহি সমাসের ব্যাখ্যার জন্য, হ্যাঁ, ব্যবহৃত বাক্যাংশের কোনো অংশ যদি সমস্ত পদে লোপ পায়, তাহলে দেখো তো তোমার যেমন ধরো বিড়াল চোখী, তাহলে বিড়ালের ন্যায় চোখ যে নারীর, এখানে বিশাল একটা ব্যাস বাক্য কিনা বলো তো, বিশাল ব্যাস বাক্য কিনা, অনেক বড় একটা ব্যাস বাক্য। কারণ কি, এখানে বিশাল একটা বাক্য কেন দিতে হয়েছে, তোমাকে টোটাল সমাজটা কি করার জন্য, ব্যাখ্যা করার জন্য। যেমন ধরো বউ ভাত, বউ ভাত মানে কি, বউ যোগ ভাত, মানে বউ আসলেই ভাত বেশি খাবে, বউ আসলেই সংসারে টাকা বেশি লাগবে। মানে এমন একটা অবস্থা যে বেটা বিয়ে করলে তো টাকা লাগবে, মানে মানে বউ সব ভাত খাই ফেলবে, সব টাকা বউ খরচ করে ফেলবে, এরকম। কিছু কিনছে ঘরে, ধরো বাজার আনছে, বা ধরো একটা টেলিভিশন কিনছে, বলে কি বিয়ে করছে, বউ আনছে এই জন্য। বউ কি বসে বসে সারাদিন টিভি দেখবে? তাহলে দেখো, এই শোনো, বিয়ের জন্য বা বউ পালার জন্য টাকা পয়সা লাগে না, এটা মনে রাখো, ঠিক আছে? মানে দেখো, বউর জন্য বেডরুম গুছাবে, কি বেডরুমের লোকটা থাকবে না যে বিয়ে করবে? খালি বউ 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 মনে করে বউর পেছনে সব খরচ। তাহলে দেখো এখানে কি হচ্ছে, এখন আসো, তাহলে বউ ভাত, বউ ভাত পরিবেশন করে কি, যে অনুষ্ঠানে, তাহলে বিশাল বড় একটা কি পাচ্ছি আমরা, ব্যাস বাক্য পাচ্ছি। হুম, তারপর দেখো, অর্থাৎ এই যে অনুষ্ঠানগুলো, বিশেষ করে হাতে খড়ি, হাতে খড়ি কি, হাতে খড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে। তাহলে তোমরা কয়েকটা অনুষ্ঠানের নামগুলো মনে রাখো, কিরকম অনুষ্ঠান, যেমন ধরো গায়ে হলুদ, তারপর ধরো বউ ভাত, তারপর ধরো হাতে খড়ি, মুখে ভাত। মুখে ভাত তো কি বুঝো না, মানে কেউ মুখে তুলে ভাত খাওয়াই দিল, এটা মুখে ভাত মানে কি, মুখে ভাত
বুঝছো? মুখে ভাত হচ্ছে তোমার 6 মাস পর্যন্ত বাচ্চারা সাধারণত তোমার বুকের দুধ খায়। হ্যাঁ, সলিডের সাথে যখন ওকে পরিচয় করাই দেওয়া হয়, মানে ভাতের সাথে বা কোনো অর্থাৎ কঠিন খাবারের সাথে, এর আগে তো তরল খাবার খায় সে 6 মাস পর্যন্ত, তখন যে অনুষ্ঠানটা হয় সেটাকে বলা হচ্ছে তোমার মুখে ভাত। তাহলে খেয়াল করো, গায়ে হলুদ, তারপরে হচ্ছে তোমার বউ ভাত, তারপর হচ্ছে তোমার মুখে ভাত, তারপর হচ্ছে তোমার নবান্ন। নবান্ন কি? নবান্ন হচ্ছে নব অন্ন। অন্ন বলতে এখানে ধান বোঝাচ্ছে। নব অন্ন তোলা উপলক্ষে যে অনুষ্ঠান, মানে তোমার আমরা জানি নতুন ধান উঠলে তখন যে অনুষ্ঠানটা হয় তখন সেটাকে আমরা কি বলি? তখন সেটাকে আমরা বলি নবান্ন। এই হিন্দু মুসলিম নিয়ে এখানে বিভেদ করার দরকার নাই তো। নবান্ন, প্রত্যেক ধর্মেই আলাদা আলাদা কিছু বিষয় থাকে। তো এই নবান্ন, এই সবগুলো অনুষ্ঠান মনে রাখবা, সবগুলো কি হবে? মধ্যপদলোপী বহুব্রীহি। কি হবে? মধ্যপদলোপী বহুব্রীহি, এগুলো সবগুলো। আচ্ছা, কর্মধারয় কেন মেহজাবিন? তুমি আমাকে বলো, গায়ে হলুদ, এটা কি গায়ে হলুদ বোঝাচ্ছে নাকি অনুষ্ঠান বোঝাচ্ছে? বলো, এটা বলো। তারপরে ইমরান সিদ্দিক। হ্যাঁ, ইমরান সিদ্দিক, তুমি আমাকে বলো, বউ ভাত, বউ ভাত কি তোমার ভাত বোঝাচ্ছে? মানে আমরা কর্মধারয়ের ক্ষেত্রে কি পড়েছিলাম বলতো? পূর্বপদ প্রাধান্য পাবে নাকি পরপদ প্রাধান্য পাবে কর্মধারয়তে? এই আহমেদ, কথা চুপ করো এখন, আগে বলো কোনটাতে কোনটা প্রাধান্য পাবে? কর্মধারয়তে কোনটা প্রাধান্য পাবে? পরপদ প্রাধান্য পাবে। এখন আমাকে বলো, বউ ভাতে কোনটা প্রাধান্য পাচ্ছে? বউ ভাতে কোনটা প্রাধান্য পাচ্ছে? বউ প্রাধান্য পাচ্ছে নাকি ভাত প্রাধান্য পাচ্ছে? বউ প্রাধান্য পাচ্ছে তৃপ্তি, নাকি একটা প্রাধান্য পাচ্ছে না? বউ ভাত একটা কিসের নাম? বউ ভাত একটা কিসের নাম? অনুষ্ঠানের নাম। তো যদি বউ ভাতের অনুষ্ঠানের নাম হয়, মানে অন্য কোনো অর্থ তোমার এখানে প্রাধান্য পায়, আমাদের সূত্র অনুসারে সেটা কোন সমাস হবে? সূত্র অনুসারে আমাদের সেটা কোন সমাস হবে যদি অন্য কোনো অর্থ প্রাধান্য পায়? বহুব্রীহি হবে। তাহলে সেটা কি কর্মধারয় হবে? যারা বলছিলে কর্মধারয়, আমার কথাটা বুঝছো কিনা তোমরা? যাদের কনফিউশন ছিল, যাদের কনফিউশন ছিল বিষয়টা বুঝছো? এখন ধরো অনেক বইতে এটা সেটা দেয়া আছে, দরকার নাই তো। আচ্ছা, বই থাকলে সমস্যা নেই, আমার কথা হচ্ছে তোমরা বুঝছো কিনা সেটা বলো। বইয়ে অনেক ধরনের ভুল থাকে, আমার মধ্যেও তো, আমি ধরো কিছু একটা লিখলে অবশ্যই ভুল থাকতেই পারে, বা আমি নিজেও ভুল জানতে পারি। কিন্তু তুমি যদি সূত্রের মধ্যে ফেলো, বা সূত্র না, মানে যে সংজ্ঞাটা আছে, আমাদের মূল যে সংজ্ঞাটা, সেই সংজ্ঞাটা অনুসারে এটা কোথায় পড়ে? কোন সমাসে? বহুব্রীহি সমাসে, তাই না? তাহলে আসো, তাহলে আমাদের কিছু দেখি। এই যে এখানে, বিড়ালের চোখের নেই চোখ যে নারী, বিড়াল চোখী, হাতে খড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে, হাতে খড়ি। তাহলে এগুলো কি হচ্ছে? এগুলো সবগুলো তোমার মধ্যপদলোপী বহুব্রীহি। ঠিক আছে? নবান্নের, নব অন্ন তোলা উপলক্ষে যে অনুষ্ঠান, মানে ধান আর কি। অলুক বহুব্রীহি। আচ্ছা, অলুক যদি শব্দটা দেখো, তাহলে কি ধরে নিব আমরা? সমস্ত পদে কি থাকবে? সমস্ত পদে কি থাকবে? বিভক্তি থাকবে। তাহলে অলুক এখন পর্যন্ত আমরা কি কি পেয়েছি বলতো? অলুক কি কি পেয়েছো বলো? হ্যাঁ, দ্বন্দ্ব, তারপর খালি দ্বন্দ্ব, আর কিছু পাও নাই? হ্যাঁ, মেজাবিন, তৎপুরুষ, আর কি? আর এখন পেলাম হচ্ছে এই দিগুর মধ্যে অলুক দিগু ছিল, আর এখন পেলাম হচ্ছে অলুক বহুব্রীহি। দেখো, অলুক বহুব্রীহি তাহলে কেমন হবে? ধরো, সবার আগে যেটা চিন্তা করতে হবে সেটা হচ্ছে বহুব্রীহি কি, মানে অন্য কোনো অর্থ।
বাস শেষ। অন্য কোনো অর্থ, এটা আগে মাথায় ঢুকে ফেলবা, এরপর ঝামেলা শেষ। এখন আসো, অন্য কোনো অর্থ কি তাহলে? ধরো আমি বললাম পায়ে বেরি। আচ্ছা, আমি লিখছি এখানে পায়ে বেরি। এটা হচ্ছে একটা সমস্ত পদ। এটা কি? এটা একটা সমস্ত পদ। আচ্ছা, পায়ে বেরি মানে কি? এটা কি পা অথবা বেরি যে কোনো একটাকে বোঝাচ্ছে? পায়ে বেরি মানে আসলে কাকে বোঝাচ্ছে? পায়ে বেরি মানে আসলে কাকে বোঝাচ্ছে? কাদের পায়ে বেরি দেওয়া হয়? হ্যাঁ, মানে আসামি। তাহলে এখন দেখো তো, শব্দটা পা কেও বোঝাচ্ছে না, বেরিকেও বোঝাচ্ছে না, কাকে বোঝাচ্ছে? আসামিকে বোঝাচ্ছে। আসামি যদি হয় তাহলে এটা কি সমাস আগে সেটা বলো, প্রকারভেদ পরে। যদি আসামিকে বা কয়েদিকে বোঝায় তাহলে এটা কি সমাস? বহুব্রীহি সমাস, তাই না? এখন আসো, শব্দটা হচ্ছে পা, পা আর কি বেরি, কিন্তু সমস্ত পদে আমাদের কি আছে? পায়ে বেরি, পায়ে বেরি। হ্যাঁ, তাহলে আমাদের কি রয়ে গেল এখানে? আমাদের কি রয়ে গেল? এ বিভক্তিটা রয়ে গেল। এ বিভক্তি যেহেতু সমস্ত পদে রয়ে গেছে এবং এটা যেহেতু অন্য কোনো অর্থ প্রকাশ করছে, তাহলে আমরা এটাকে কোথায় ফেলে দিব? অলুক বহুব্রীহিতে। কে কে বুঝো নাই? বুঝছো কিনা? আগে বহুব্রীহি চিহ্নিত করবা, এরপর সংজ্ঞানুসারে তুমি কোনটাতে পড়বে সেটাতে নিয়ে ফেলবা। তোমার কি বিশেষণ বিশেষ্য, নাকি বিশেষ্য বিশেষ্য, নাকি পারস্পরিক, হ্যাঁ, নাকি ধরো তোমার প্রত্যয় যুক্ত হচ্ছে, এভাবে তুমি। তাহলে দেখো, যেমন ধরো গলায় গামছা, গলায় গামছা, গলায় গামছা বলতে কাকে বোঝাচ্ছে? মানে হচ্ছে ধরো যারা চতুর্থ শ্রেণীর কর্মচারী, কিংবা ধরো হাতে বেরি। হাতে বেরিও কি? পায়ে বেরি যেমন আসামি, হাতে বেরিটাও কি আসামি। হ্যাঁ, তারপর হচ্ছে তোমার কানে কলম। দেখো তো, শব্দটা হচ্ছে মূলত কি কান, তাই না? কিন্তু কানে কলম, আমরা জানি ধরো যারা কাঠ মিস্ত্রি, রাজমিস্ত্রি, বিশেষ করে কাঠ মিস্ত্রি, ওরা কানের মধ্যে কিন্তু একটা কি গুজে রাখে বলতো? কাঠ মিস্ত্রি কানে একটা কলম গুজে রাখে, তাই না? কাঠ মিস্ত্রি। হ্যাঁ, তারপর ধরো কাঁখে কলসি। কাঁখে কলসি কাদের? বিশেষ করে গ্রামে যারা থাকে, তোমার গ্রাম্য বধূ, তাদের কাঁখে কলসি থাকে। হাতে ছড়ি, হাতে সরি, হাতে ছড়ি। তাহলে হাতে কার ছড়ি থাকে? যিনি অন্ধ, তাই না? অন্ধকে বোঝাচ্ছে। হ্যাঁ, হাতে ছড়ি বয়স্কদের বা অন্ধদের। তাহলে দেখো, গায়ে পড়া মানে কি? গায়ে পড়া, গায়ে পড়া মানে ঠাস করে গিয়ে একজনের গায়ে পড়লাম, বিষয়টা এটা না। মানে হচ্ছে তোমার অযাচিত, মানে একজনকে শুধু শুধু গায়ে পড়ে উপদেশ দিচ্ছে, সে নিজে কিন্তু করতেছে না, সে নিজে পড়ালেখা করে না, কিছু না, চাকরি বাকরি নাই, কিন্তু আরেকজন যে পড়াশোনা করছে তারে খুব জোরে উপদেশ দিচ্ছে, বেশি বেশি পড়বা, হম, বেশি বেশি পড়ালেখা করবা। এরকম অনেক আছে। তারপরে যেমন অনেককে দেখা যায়, ধরো ফেসবুকে কেউ একটা স্ট্যাটাস দিল, ওখানে যায় একটু জ্ঞান ঝেড়ে আসে শুধু শুধু অকারণে। তো দেখো, অলুক বহুব্রীহিটা তাহলে বুঝা গেছে। আমাদের কি পাবো? প্রথমত আমরা তোমার অন্য কোনো অর্থ প্রাধান্য কিনা দেখবো। যদি অন্য কোনো অর্থ প্রাধান্য পাই, এরপর আমরা দেখবো আমাদের সমস্ত পদে কি আছে কিনা, বিভক্তি রয়ে গেছে কিনা। হ্যাঁ, তাহলে যে বহুব্রীহি সমাসে পূর্ব বা পরপদের কোনো পরিবর্তন হয় না, তাকে অলুক বহুব্রীহি বলে। অলুব্রীহি সমাসে সমস্ত পদটি বিশেষণ হয়। আচ্ছা, মাথায় পাগড়ি, গলায় গামছা, হাতে বেরি, কানে কলম। আচ্ছা, এখানে শুধু উদাহরণ দিয়েছি, তোমরা যেহেতু বুঝছো আর কোনো সমস্যা নেই। সেটা তো অবশ্যই, আগে তুমি তো কোন সমাস বের করতে হবে, না হলে কেমনে। সংখ্যাবাচক নিয়ে আমার মনে হয় আর বলার কিছু নেই, না? সংখ্যাবাচক সবাই বুঝে গেছো না? আমি দ্বিগুর সময় তোমার সংখ্যাবাচক নিয়ে, সরি, দ্বন্দ্ব সমাসের সময় কখন আলোচনা করলাম? দ্বিগুর সময় আলোচনা করেছি, দ্বিগুর সময় আলোচনা করেছি। কেউ বুঝো নাই এমন কেউ থাকলে লিখো, কারণ আমি চাই না যে একজনেরও কোনো প্রবলেম থাকুক। সংখ্যাবাচক বহুব্রীহি, সংখ্যাবাচক বহুব্রীহি।
আচ্ছা, এখানে একটা কথা বলা হয়েছে যে ও বলছে যে মুখে ভাত অলুকেও আছে। হ্যাঁ, মুখে ভাত অলুকেও আছে বলতে এখানে যেহেতু মুখের শব্দটা আছে, হ্যাঁ, এটা রয়ে গেছে। এক্ষেত্রে যেটা করবা সেটা একটু খেয়াল করো। আমি এখানে আবার আসছি অলুক বহুব্রীহির ক্ষেত্রে। মানে আমি যেটা বলেছিলাম, মুখে ভাতটা আমি কোথায় বলেছিলাম? মধ্যপদ লোপী বহুব্রীহিতে বলেছিলাম। একটা কথা মনে রাখবা, যদি মধ্যপদ লোপী না থাকে অপশনে, আবার খেয়াল করো, যদি মধ্যপদ লোপী অপশনে না থাকে সেক্ষেত্রে আমরা কি দিব? সেক্ষেত্রে আমরা কোনটা দিব? মুখে ভাত, মুখে ভাত, সেক্ষেত্রে আমরা অলুক দিব। ঠিক আছে, কিন্তু এখানে একটা বিশাল অংশ কিন্তু তোমার কি হচ্ছে, মধ্যপদটা লোপ পাচ্ছে। বিশাল একটা অংশ, মুখে ভাত দেয়া হয় যে অনুষ্ঠানে, বিশাল একটা অংশ তোমার কি পাচ্ছে, লোপ পাচ্ছে। এবং যেহেতু লোপ পাচ্ছে, হ্যাঁ, আমাদের এটা হচ্ছে মধ্যপদ লোপী বহুব্রীহি বলাই শ্রেয়, বলাই উচিত। কিন্তু যদি অপশনে না থাকে মধ্যপদ লোপী বহুব্রীহি, সেক্ষেত্রে আমরা উত্তর কোনটা করব? সেক্ষেত্রে আমরা উত্তর করব অলুক। ঠিক আছে? আচ্ছা, সংখ্যাবাচক বহুব্রীহিতে চলে আসি। সংখ্যাবাচক বহুব্রীহিতে দেখো যেটা বলছিলাম, তোমার পূর্বপদ সংখ্যাবাচক এবং পরপদ বিশেষ্য হলে সমস্ত পদটি বিশেষণ বুঝালে তাকে সংখ্যাবাচক বহুব্রীহি বলে। সবার আগে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে সংখ্যাবাচক বহুব্রীহিতে আমাদের সবার আগে যেটা দরকার সেই বহুব্রীহির বিষয়টা, মানে অন্য কোনো অর্থ কি পাবে? অন্য কোনো অর্থ প্রাধান্য পাবে। আর আমরা দ্বিগুতে কি দেখেছিলাম? দ্বিগুতে আমাদের হচ্ছে পূর্বপদ না পরপদ প্রাধান্য পাই? দ্বিগুতে, দ্বিগুতে কোনটা হয় বলো? দ্বিগুতে হচ্ছে পরপদ প্রাধান্য পাবে, কিন্তু বহুব্রীহিতে হচ্ছে তোমার অন্য কোনো অর্থ প্রাধান্য পাবে। সেক্ষেত্রে যেমন 10 গজি বলতে কি বুঝায়? যার 10 গজ পরিমাণ যার, হ্যাঁ। কিংবা ধরো আমি যেটা বলেছিলাম, যেমন ধরো 12 হাতি, 12 হাতি মানে কি? 12 হাতি মানে সারি বুঝিয়েছিলাম, হ্যাঁ, 12 হাত পরিমাণ যার। তারপর হচ্ছে 55। আচ্ছা, 10 আনন হচ্ছে যার 10 মাথা, মানে হচ্ছে কে? রাবণ। হ্যাঁ, আর 55 হচ্ছে কি? পঞ্চ আনন যার, মানে শিব। 55 হচ্ছে শিব। না, দুর্গা না, দুর্গার তো হাত 10টা। দুর্গার হচ্ছে 10 হাতি, হ্যাঁ। না, সেক্ষেত্রে হচ্ছে 12 হাতি হচ্ছে তোমার পরিমাণের ক্ষেত্রে। পঞ্চ আনন যার মানে হচ্ছে 5 মাথা যার, হ্যাঁ, 5 মাথা যার। এটা রাবণ হবে না, এটা হচ্ছে শিব। রাবণ এটা হচ্ছে 10 মাথা যার। ঠিক আছে? তারপর হচ্ছে তোমার ত্রিনয়ন। ত্রিনয়ন আছে যার, কার? ত্রিনয়ন আছে যার, মহাদেবের। ঠিক আছে? তাহলে দেখো ত্রিনয়ন তাহলে কি হবে? এগুলো হচ্ছে তোমার কি হবে না, মানে ত্রিনয়নের সমাহার, এরকম কোনো কিছু। ত্রিনয়নের মানে 3 চোখের সমাহার, কিংবা ধরো 10 মাথার সমাহার, এরকম কোনো কিছু না। যেহেতু সেহেতু এগুলো কি হবে? সেহেতু এগুলো হচ্ছে তোমার সংখ্যাবাচক বহুব্রীহি। সেহেতু এগুলো হচ্ছে তোমার কি? সংখ্যাবাচক বহুব্রীহি। ঠিক আছে? নেক্সট আসো, ন বহুব্রীহি। ন বহুব্রীহির সাথে আমাদের কি কি হবে না বলতো? ন বহুব্রীহির সাথে আমরা কোনটাকে মিলিয়ে ফেলবো না? আমরা ন আর কি পড়েছি? ন তৎপুরুষ পড়েছি। সেক্ষেত্রে আমাদের সবার আগে আবারও চিন্তা করতে হবে বহুব্রীহির বিষয়টা। ন জ্ঞান যার, অজ্ঞান মানে যার কি নাই, জ্ঞান নাই। এখন ধরো, এখন ধরো আহমেদ সুন্দর একটা মেয়ে দেখে হঠাৎ কি কি হারে ফেলছে? হঠাৎ কি হারে ফেলছে? জ্ঞান হারে ফেলছে। এখন সে যেহেতু জ্ঞান হারে ফেলছে, আমি যদি বলি অজ্ঞান, এটা কাকে বুঝাবে? জ্ঞান না থাকাকে বুঝাবে নাকি আহমেদকে বুঝাবে? আহমেদকে বুঝাবে। এটা কাকে বুঝাবে? আহমেদকে বুঝাবে, যার কোনো উপায় নাই।
যার কোনো কি নাই, উপায় নাই, নাচার, নাই চারা যার, নির্ভুল চার, নির্ভুল। ধরো আসিফ এমন ভাবে পরীক্ষা দিয়েছে, মানে প্রিলিতে এমন ভাবে পরীক্ষা দিছে, সে 200-তে 200টা কি করে আসছে, 200-তে 200টা কারেক্ট করে আসছে। হ্যাঁ, তাহলে আমরা তাকে কি বলছি, নির্ভুল। তাহলে এখানে নির্ভুল আমরা কাকে বলছি, ভুল না থাকাকে বলছি নাকি আসিফকে বলছি? বা কিছু মানুষ আছে একেবারে অর্থাৎ এমন ভাবে চলে জীবনে কোনো ভুল করে না, এমন ভাবে একদম খুব একেবারে পারফেকশনিস্ট, মানে সে একদম ঠিকভাবে চলে। তাহলে আমরা বলি না যে একবারে নির্ভুল, অথবা তার কাজ একেবারে নির্ভুল, তাহলে কাকে বলি আমরা? যার কাজ একেবারে নির্ভুল তাকে আমরা বলছি, সেই লোকটাকে বলছি যে তিনি একেবারে নির্ভুল। হ্যাঁ, তিনি একদম নির্ভুল। এই শোনো আহমেদ, তোমাদের ভাইয়া নির্ভুল না। হ্যাঁ, মানে ছেলেরা জীবনে একটাই ভুল করে, সেটা হচ্ছে এই তুমি যাকে জিজ্ঞেস করো না কেন, সেটা যদি তোমার বাবা, চাচা, মামা, কাকা, এবং তুমিও যদি বিয়ে করো, তোমার কি মনে হবে জানো? জীবনে একটাই ভুল করছি, কি? এই মহিলাটাকে বিয়ে করছি। আর মহিলারা জীবনে একটাই ভুল করে থাকে, কি জানো? এই লোকটাকে বিয়ে করছি। বুঝছো? সব মহিলা বলে যে জীবনে একটাই ভুল করছি, তো বাপেরে বিয়ে করছি। হ্যাঁ, তোমার বিয়ে করে ভুল করছি, সারা জীবন তোমার বিয়ে করে কি আমি পস্তাইলাম। বিষয়টা হচ্ছে এটা। তো এটা বুঝছো কিনা বলো তো, নবহূগৃহীটা? হ্যাঁ, এক্ষেত্রে হ্যাঁ অমিয় একটা কথা বলছে, যার থাকলে বহুব্রীহি, আর যার না থাকলে কি হচ্ছে, না থাকলে তৎপুরুষ। এখানে যার বলতে এখানে মূলত তো তোমার যেহেতু অন্য কোনো অর্থ বুঝাচ্ছে, অন্য কাউকে বুঝাচ্ছে, সেহেতু এটা তোমার, যেমন ধরো বেহায়া, নেই হায়া যার, নীলাজ নেই লাজ যার, নির্দয়, নির্দয় কি হবে, নেই দয়া যার, নিষ্কলঙ্ক, তাহলে নিষ্কলঙ্ক এখানে কি হবে, নিষ্কলঙ্ক, যার কোনো কি নাই, যার কোনো কি নাই, কলঙ্ক নাই, তাহলে নেই কলঙ্ক যার। যেমন ধরো অসীম, নেই সীমা কি, নেই সীমা যার, মানে এখানে তোমার অন্য কাউকে বোঝাচ্ছে, না থাকাটাকে বোঝাচ্ছে না। বুঝছো? যেমন নেই পরোয়া যার, কি হবে বলতো, নেই পরোয়া যার, ব্যাপরোয়া, ব্যাপরোয়া। বুঝছো বিষয়টা? তাহলে নেই অক্ষর যার, কি হবে, নিরক্ষর। আমরা বলি না ওই লোকটা একেবারে নিরক্ষর। হ্যাঁ, তাহলে ওই লোকটাকে বুঝাচ্ছি যে তার কোনো কি নাই, অক্ষর নাই, সে অক্ষর, তার অক্ষর জ্ঞান নাই। ঠিক আছে? নির্ভীক তাহলে কি হবে, কোন সমাস হবে নির্ভীক বলতো, নির্ভীক, নির্ভীক কি হবে, নেই ভয় যার, ভেরি গুড। হ্যাঁ, নেই ভয় যার, তাহলে যার ভয় নেই তাকে আমরা কি বলছি, নির্ভীক বলছি। তাহলে এগুলো কি সমাস, এগুলো সবগুলো হচ্ছে ন বহুব্রীহি সমাস। তাহলে ন তৎপুরুষ আর ন বহুব্রীহি, এই দুটো নিয়ে তোমাদের প্যাচ লাগবে কিনা আমাকে বলো তো। প্যাচ লাগবে? আচ্ছা, এখানে ন তৎপুরুষ কিভাবে হবে, বেহায়া, ধরো বেহায়া কি আমরা লোকদেরকে বলি নাকি হায়া না থাকাকে বলি, কোনটা? আচ্ছা, এখন দেখো, যেমন ধরো বললাম অনর্থ, অনর্থ মানে কি, বা অনর্থক। হ্যাঁ, যেটাতে কি নাই, যেটাতে কি নাই, অর্থ নাই। এখন এটা কি কোনো লোককে বুঝাইছে, এটা কোনো লোককে বুঝিয়েছে, লোককে বুঝায় নাই। কিন্তু বেহায়া কাকে বুঝাইছে, বেহায়া, বেহায়া লোককে বুঝিয়েছে। তাহলে বেহায়া কি হবে বলতো, নেই হায়া যার, তাহলে কোনটা হবে, অবশ্যই না বহুব্রীহি হবে। ওকে, তাহলে আমরা নেক্সটটাতে চলে যাই, নিত্য সমাস। আমাদের শেষের দিকে কিন্তু, আমাদের আবার কারক বাকি আছে, বিশাল লম্বা কিছু টপিক বাকি রয়ে গেছে, একটু দ্রুতই যাই, যদি আস্তে আস্তে যাচ্ছি আসলে দ্রুত বলে বলে। নিত্য সমাস কি, তোমার এগুলোর ব্যাস বাক্য হয় না, কি হবে না, ব্যাস বাক্য হয় না।
ব্যাস বাক্য যদি না হয় মানে কি, অর্থাৎ এগুলো নিত্য কি থাকে, নিত্য সমাসবদ্ধ থাকে। তাহলে নিত্য সমাসবদ্ধ থাকলে কি হবে দেখো তো, যেমন ধরো আমরা, আমরাকে অনেকে কি বলো বলো তো তোমরা? সেদিন আমি অ্যান্সার করি নাই ইচ্ছা করেই, হ্যাঁ চুপ করেছিলাম, কারণ আমার একটা স্লাইডে আছে যেহেতু আমি সেদিন কথা পারিনি। অনেকে বলে এটা কি দ্বন্দ্ব, কি দ্বন্দ্ব বলে? আবার অনেকে বহুপদীও বলে, বহুপদী দ্বন্দ্ব বলে, হ্যাঁ আবার একশেষও বলে। আচ্ছা, সেক্ষেত্রে আমরা মনে রাখবো এটা হচ্ছে কি সমাস তোমার, এটা হচ্ছে নিত্য সমাস আবার এক্সেস সমাস। তবে বেশিরভাগ ক্ষেত্রে তোমার নিত্য সমাসের ক্ষেত্রে আসে, সাধারণত এই এক্সেস সমাস, সুপ সুপা সমাস এগুলো আসে না, এগুলো পড়ারও তেমন কোনো দরকার নাই। আমি তোমাদের যে উদাহরণগুলো একদম তোমাদের বিসিএস এ যে আসে, যে যে প্রশ্নগুলো দেখছো, ওখানে এই ধরনের কোনো প্রশ্ন ছিল? ওখানে প্রশ্ন ছিল না, কিন্তু নিত্য সমাস থেকে আসে। তো নিত্য সমাসগুলো যেটা করবে, এগুলো হচ্ছে তোমার পদগুলো অটো সমাসবদ্ধ থাকে, এগুলোর কি দরকার হয় না, ব্যাস বাক্যের দরকার হয় না। যেমন ধরো গ্রামান্তর, দেশান্তর, দর্শন মাত্র, গ্রহান্তর, কালসাপ, আমরা, 92। তো এটা একটু কিভাবে মনে রাখবা দেখো, তুমি অন্তর বা মাত্র এটা মনে রাখবা। কি মনে রাখবা? অন্তর মাত্র। তাহলে অন্তর মাত্র যদি মনে রাখো, কয়টা মনে থাকবে দেখো তো? গ্রামান্তর, দেশান্তর, গ্রহান্তর। কি কি? গ্রামান্তর, গৃহান্তর, দেশান্তর, তারপর ধরো লোকান্তর। লোকান্তর, ঠিক আছে? লোকান্তর মানে কি? অন্য লোক। হুম। গ্রামান্তর অন্য গ্রাম। তারপর দর্শন মাত্র হচ্ছে কেবল দর্শন। তারপর হচ্ছে গৃহান্তর, অন্য গৃহ। আর হচ্ছে দুটো মনে রাখবা, আমরা এবং 92 কালসাপ। আমরা কালসাপ, এটা একদম সহজে মনে রাখতে পারবো নিজেদেরকে কালসাপ হিসেবে। ঠিক আছে, এগুলো হচ্ছে নিত্য সমাস। চলে আসো প্রাদি সমাসে। প্রাদি সমাস বুঝতে অনেকের একটু অসুবিধা হয়। সেক্ষেত্রে একটা জিনিস দেখো, প্র, প্রতি, পরি, অনু, এই চারটা প্রভৃতি অব্যয়ের সঙ্গে যদি কৃত প্রত্যয় সাধিত, আবার কি বিশেষ্য, কৃত প্রত্যয় সাধিত বিশেষ্যের সমাস হয়, তখন সেটাকে আমরা বলবো প্রাদি সমাস। খেয়াল করো, প্র, প্রতি, পরি, অনু। এখন আসো, ধরো বচন। বচন, বচন মানে কি? বচন মানে বলো তো, বচন কি? বচন, হ্যাঁ কথা। বচন মানে হচ্ছে কথা। কোত্থেকে আসছে বলো তো? প্রকৃতি কি? প্রকৃতি প্রত্যয় কিন্তু পড়িয়েছি, এবং এটা ছিল বলো, বচ থেকে আসছে। বচ থেকে আসছে। বচের সাথে কি যুক্ত হয়েছে? কোন প্রত্যয়? বচ যোগ অন হয়েছে। এখন আসো, সূত্রটা মিলে কিনা, কৃত প্রত্যয় কিনা দেখো তো। কৃত প্রত্যয় কিনা? কৃত প্রত্যয়। এক। বচন, এটা কি বিশেষ্য না বিশেষণ? বিশেষ্য নাকি বিশেষণ? নাউন না অ্যাডজেক্টিভ? অবশ্যই নাউন, অবশ্যই নাউন। তাহলে দেখো তো, এই যে প্রবচন হলো প্র, উপসর্গ, ঠিক আছে, বা অব্যয় যেটাই বলো না কেন, সেটার সাথে কি যুক্ত হয়েছে? আমাদের সূত্রটা মিলেছে কিনা দেখো তো, কৃত প্রত্যয় প্লাস বিশেষ্য কিনা, মিলেছে কিনা? প্রমাণে এখানে প্রকৃষ্ট, প্রমাণে এখানে কি প্রকৃষ্ট যে বচন, মানে তোমার যে কথাটা কি প্রকৃষ্ট, মানে হাবিজাবি কথা না, উল্টাপাল্টা না। বুঝছো? একইভাবে অনুতে যে তাপ বা প্রভাত, প্রকৃষ্ট যে ভাত, ভাত মানে এখানে আলোকিত, আলো। প্রগতি, প্রকৃষ্ট যে গতি, ঠিক আছে? তাহলে এগুলো তোমার কি? এগুলো হচ্ছে তোমার প্রাদি সমাস। এখন আসো তোমার, এটার জন্য যেটা করবা, এখানে যে উদাহরণগুলো আসে সেগুলো আমি দিচ্ছি। সাধারণত দেখো, প্রভাতে, প্রভাতে প্রত্যহ তোমার পরিভ্রমণ,
প্রগতি। আচ্ছা, এগুলো আমি এটা স্লাইডে নাই, কয়েকটা রাখো, আর একটা স্লাইডে আলাদা করে আমি লিখে দিয়ে দিব স্লাইড দেওয়ার সময় তোমাদেরকে, ঠিক আছে? একটা ছড়া সহ লিখে দিয়ে দিব প্রাদি সমাস। এখন আসো, এটা নিয়ে অনেকে প্রশ্ন করেছো, চাঁদমুখ, চন্দ্রমুখ, মুখচন্দ্র। আচ্ছা, এমনি প্রাদি সমাসটা বুঝছো কিনা সেটা বলো। আমার প্রতি, পরি, অনু এই চারটার সাথে তোমার কি কি যুক্ত হবে? কৃত প্রত্যয় সাধিত বিশেষ্য যুক্ত হবে, ঠিক আছে? চাঁদমুখ, চন্দ্রমুখ, মুখচন্দ্র। এখানে সবার আগে যেটা আসবে সেটা হচ্ছে, আগে আমাকে বলো চাঁদমুখ আর চন্দ্রমুখ এই দুটো শব্দে কোনো পার্থক্য আছে কিনা। চাঁদমুখ, চন্দ্রমুখ, এখানে জাস্ট চন্দ্রটা কি শব্দ? তৎসম শব্দ। আর চাঁদটা কি শব্দ? তদ্ভব শব্দ। এই দুটোর মধ্যে কোন রকম কি নাই, পার্থক্য নাই, এ দুটো শব্দ একই। জাস্ট মুখচন্দ্রটা কি একটু ভিন্ন, মুখচন্দ্রটা একটু ভিন্ন। এখন সমস্যা হচ্ছে তুমি ব্যাস বাক্যটা কিভাবে করছো সেটার উপরে সমস্যা। যেমন তোমার মনির চৌধুরীর বইতে যেটা আছে, মুখ চন্দ্রের ন্যায় চন্দ্রমুখ দেয়া আছে। মুখ চন্দ্রের ন্যায় কি দেওয়া আছে? মুখ চন্দ্রের ন্যায়। চন্দ্রের ন্যায় আমি ধরলাম গোলাকার বা সুন্দর, যেটাই হোক। যদি গোলাকার বা সুন্দর হয় সেক্ষেত্রে গোলাকার এবং সুন্দর কি হতো বলতো? চন্দ্র আর মুখের কি ছিল সেটা যদি গোলাকার হয়? যদি গোলাকার হয় বা ধরলাম সুন্দর, হ্যাঁ সেটা হচ্ছে সাধারণ গুণ। হ্যাঁ, সাধারণ গুণ বা মিল, তাহলে সেটা হচ্ছে সাধারণ গুণ। এখন আসো, উপমানের সাথে যদি তোমার সাধারণ গুণের কি হয়, সমাস হয়, যদি সাধারণ গুণের সমাস হয় সেটাকে তোমরা কি বলবা? উপমান। মুখ কিসের নেই? চন্দ্রের নেই, মানে চন্দ্রের সাথে কার তুলনা দিচ্ছে এখানে? উপমানকে। উপমান হচ্ছে চন্দ্র, উপমান হচ্ছে চন্দ্র। তাহলে মুখ চন্দ্রের ন্যায়, এখানে কিন্তু সাধারণ গুণের উল্লেখ নাই। যেহেতু সাধারণ গুণের উল্লেখ নাই, মুখ চন্দ্র, তাহলে মুখচন্দ্র কোনটা হচ্ছে? মুখচন্দ্র কোনটা হচ্ছে? উপমিত হবে। খেয়াল করো, তাহলে মুখচন্দ্র কোনটা হবে? উপমিত হবে, কারণ এখানে সাধারণ গুণ একটাও নাই। কোনটা? গোলাকার বা সুন্দর একটাও নাই। সেক্ষেত্রে আমাদের সূত্র মতে কোনটা হচ্ছে? ধরলাম উপমিত। এটা একটা বিষয় গেল। চন্দ্রমুখ দেখো, বলছে যদি তুমি এভাবে করো যে চাঁদ রূপ মুখ বা চাঁদের মতো, অর্থাৎ রূপ যদি হয়, মানে তুমি যদি চাঁদের সাথে মুখের কি তুলনা করো? অভিন্নতা তুলনা করো, একই রকম তুলনা করো, সেক্ষেত্রে কোনটা হচ্ছে বলতো? সেক্ষেত্রে হচ্ছে তোমার রূপক কর্মধারয়। হ্যাঁ, সেক্ষেত্রে তোমার কি হবে? সেক্ষেত্রে তোমার হচ্ছে রূপক কর্মধারয় হচ্ছে। এখন আসো, অ্যাবস্ট্রাক্ট না, ঠিক আছে, কিন্তু তুমি চাঁদরূপ মুখ, হ্যাঁ, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এটাকে তোমাকে দিচ্ছে কি দেখো, রূপক কর্মধারয়। চাঁদের মতো বা চাঁদের ন্যায় মুখ, এটা হচ্ছে তোমার উপমিত কর্মধারয় দিচ্ছে। কেন? কারণ চাঁদের মতো বা চাঁদের ন্যায় মুখ যদি হয় সেখানে কি নাই, কি উল্লেখ নাই? কি উল্লেখ নাই? সাধারণ গুণের উল্লেখ নাই, যার কারণে অনেকে এটা কি দিয়েছে? অনেকে দিয়েছে এটা তোমার উপমান, সরি উপমিত। হ্যাঁ, উপমিত। এখন যেটা করবা সেটা হচ্ছে, যদি আসে সরাসরি কোনটা দিয়ে দিবা বলো? কোনটা দিয়ে দিবা? উপমিত দিবা। রূপকেরও দরকার নাই, তারপর তোমার উপমানেরও দরকার নাই। হ্যাঁ, তাহলে কি হবে? উপমিত দিব। কেন উপমিত দিব? কারণ এখানে চাঁদ আর মুখ, কিন্তু আমাদের এখানে সাধারণ কি নাই, সাধারণ গুণের কি নাই, উল্লেখ নাই। এবং যেহেতু তোমার মুনির চৌধুরীর বইটা বেশিরভাগ ক্ষেত্রে ফলো করা হচ্ছে, সেটা তো তোমার উপমিত। এবং হ্যাঁ, সেটা তো তোমার উপমিত। অন্যান্য বইতেও যেমন দেখো ডক্টর হায়াত মাহমুদ কোনটা দিয়েছে?
উপমিত দিয়েছে, এবং বেশিরভাগ ক্ষেত্রে অনেকেই উপমিত দিয়েছে। দেখো উপমিত উপমিত, যার কারণে আমরা এটা কি দিব? চাঁদমুখ চন্দ্রমুখ মুখচন্দ্র, কোন সমাস দিব? উপমিত। বোঝা গেছে? বিষয়টা বুঝছো কিনা, কেন এটা নিয়ে ঝামেলা? তোমরা একটা জিনিস খেয়াল করো, এখানে কিন্তু উপমান কিন্তু কেউ বলে নাই। কেন বলে নাই বলো তো? কারণ সাধারণ গুণটা নাই। কারণ সাধারণ গুণটা নাই। তাহলে আর ঝামেলা থাকে কোন দুটোর মধ্যে? আর ঝামেলা থাকে তোমার উপমিত এবং কিসের মধ্যে? হ্যাঁ, উপমিত এবং কিসের মধ্যে থাকে? রূপকের মধ্যে। এবং রূপকের কথা খুব অল্প কিছু জনে বলেছে, কিন্তু অধিকাংশ ব্যাকরণবিদ তোমার এটা কি বলেছে? উপমিত কর্মধারয়। উপমিত কর্মধারয় বলেছে। এবং উপমিত যেহেতু বলেছে, তাহলে এটা আমরা সবাই কি দিব? উপমিত হিসেবেই দিব। বহুব্রীহি থেকে আসছে মমতাজ? হ্যাঁ, উপমিতই দিব। ঠিক আছে, এটা ক্লিয়ার এই কনফিউশনটা? আমরা এখন কোথায় চলে যাব বলো তো? আচ্ছা, আমি রেকর্ডিংটা একবার অফ করে আবার অন করব কারকের জন্য, ঠিক আছে? আচ্ছা, কে বিভক্তি আর দ্বিতীয় বিভক্তি কখন হবে এই একটু পরেই এটা নিয়ে আসছি আমরা, কারক যখন পড়াবো বুঝাই দিব। লেখাগুলো আচ্ছা, তোমাদের তো স্লাইড দেওয়া হয়ে গেছে তাই না সমাসের? হুম।